বিন্দু পর্যন্ত নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি সেখানে আসামি পক্ষকে প্রমাণ করতে হবে। আমরা যে চার্জশিটটা দিই সেই চার্জশিটের প্রেক্ষিতে আসামি পক্ষকে প্রমাণ করতে হবে যে তিনি দোষী নন। আর আমাদের এখানে উল্টো, এখানে বাদী পক্ষকে প্রমাণ করতে হয় যে তাকে নির্যাতন করা হয়েছে। হ্যাঁ, তাকে নির্যাতন করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে আসামি পক্ষ একটা প্রিভিলেজ পেয়ে যায়, একটা সুবিধা পেয়ে যায়। আমি মনে করি যে আইনের এই জায়গাটায় আমাদের চেঞ্জ আসা প্রয়োজন। ডেমোক্রেটিক সিস্টেম বা ডেমোক্রেটিক পুলিশিংয়ে যেটা আছে সেই জিনিসটা অবশ্যই ইন্ট্রোডিউস করার প্রয়োজন আমাদের রয়ে গেছে। যদি আমরা সত্যিকার অর্থে এইরকম ব্যক্তি কম্প্রোমাইজ করতে পারে কিন্তু রাষ্ট্র বা সিস্টেম এখানে কম্প্রোমাইজ করতে পারে না, এই জায়গাটাতে আমাদের পরিবর্তন আনা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। তাহলে শাহাদাত যদি পালিয়েও থাকে, আমরা যখন তার ইনঅ্যাবসেন্সিয়া ট্রায়ালের জন্য আমরা তাকে পলাতক দেখিয়ে যখন আমরা আদালতে চার্জশিট দাখিল করব, তখন শাহাদাতকে কোনো না কোনোভাবে সেখানে আপনার উপস্থিত হতে বাধ্য হবেন, অথবা যে বিচার বা যেটা আপনার আদালত রায় দেবেন সেই রায় তাকে অনিবার্যভাবে তাকে সেই রায়ের মুখোমুখি হতেই হবে। তো আমি মনে করি যে ওই সিস্টেমটা আমাদের একটা প্রবলেম রয়ে গেছে। ঔপনিবেশিক সিস্টেম, ঔপনিবেশিক আইন, ঔপনিবেশিক আমাদের রুলিং বা আমাদের কাস্টমারি আছে, সেই জায়গাগুলো অবশ্যই পরিবর্তনের প্রয়োজন আছে। নজরুল ইসলাম, আপনার কাছে ফিরছি আমরা আবারও, কিন্তু দর্শক অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন, একটা ফোন নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি ধন্যবাদ, আমি সামিয়া বলছি, আমি ঢাকা থেকে বলছি। জি, আমার সুনির্দিষ্ট 3টি প্রশ্ন আছে, আসলে কি আমাকে একটু সময় দিবেন 3টি প্রশ্ন করার জন্য? প্রথমটি, আমরা প্রায়ই আমাদের ঘরের কাজে শিশুদেরকে রেখে থাকি, শিশুদেরকে ব্যবহার করছি, আইন কি বলে? এটা কি বেআইনি কাজ নাকি আইনি কাজ? কেন করছি তাহলে আমরা? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন না, আসলে সালমা আপাকে আমি বলছি, সরকারি উচ্চ পদস্থ একজন কর্মকর্তার বাড়িতে 10 বছরের একজন শিশু নির্যাতনের শিকার হচ্ছে, বাড়ির দারোয়ান ড্রাইভার জানে, প্রতিবেশীরা জানে, এবং সেখান থেকে আমি খবরটা পেয়েছি। কিন্তু ভীষণ ভয় পাচ্ছে ওনারা পুলিশ কাছে যেতে। একবার পুলিশের কাছে গেছে, পুলিশ এসেছিল, যেহেতু উনি উচ্চ পদস্থ কর্মকর্তা, ওনার বাড়ি থেকে আবার পুলিশ চলে গেছে। আমি র্যাবের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি, র্যাব দাবাসিয়ে চলছে, যে বলছে যে এটা আমাদের দায়িত্বে না, আমাদের এখতিয়ার না, পুলিশের কাছে আপনারা জিডি করেন। কিন্তু জিডি করার জন্য যে সাহসিকতা, যেমন শাহাদাতের বাড়িতে যে ঘটনাটা ঘটেছে ওনার প্রতিবেশী করেছেন, কিন্তু এই মেয়েটার প্রতিবেশীরা আড়াতে চাচ্ছে না। কিন্তু কিভাবে উদ্ধারের উপায়, আশা রাখি আপনার সহযোগিতা পাওয়া যাবে। আর তৃতীয় প্রশ্ন আমার পুলিশের এআইজির কাছে, আপনাদের তরফ থেকে ব্যাপক শিশু নির্যাতনের বিরুদ্ধে আপনাদের তরফ থেকে কোনো প্রচারণা নাই কেন? মিডিয়াতে ব্যাপক প্রচারণা নাই কেন যে কিভাবে একটা শিশু নির্যাতনের শিকার হলে সে উদ্ধার পাবার উপায়টা কি? আমি একটু কথা বলতে চাই। আপনি যে উচ্চ পদস্থ কারোর কথা বলছেন, নানাজন তার বাসার গেট থেকে ফিরে আসছে, মামলা নিচ্ছে না, আমরা কি তার নাম জানতে পারি? জি, আপনি নাম জানতে পারেন। আমি কি এখন এইভাবে মিডিয়াতেই বলবো নাকি আমি পরবর্তীতে জানাবো? উনি একজন ম্যাজিস্ট্রেট, আপনি বসুন্ধরায় আছেন। আমি মনে করছি যে কারণ সেখানে আমার আত্মীয় আছেন, ওনারা নিজেরাও হয়তো সিকিউর ফিল করছেন না। সালমা আপাকে কি আমি আলাদা করে কি আমি জানাতে পারি কিনা? সালমা আপা আপনার সাথে কথা বলবে, আপনি একটু লাইনে থাকেন। জি, কারণ প্রমাণ না হওয়া পর্যন্ত একটা মানুষের নাম না বলাটাই ভালো। কিন্তু আমার কথা আপনি মিডিয়াতে এখন বললেন, আমার যেটা ভয় এই শিশুটাকে সরিয়ে ফেলবে। আপনি তো নিশ্চয়ই জানেন যে আপনি এত লোকের কাছে জানেন, আমাদের মতন কাছে আসলে আমরা কিন্তু সে যত বড় প্রভাবশালী হোক না, মিনিস্টার হোক না কেন, পুলিশকে নিয়ে আমরা যেতাম, না গেলে মিডিয়াকে নিয়ে যেতাম। অতএব সেই বিষয়টা আপনি যদি আজকেই আমাদেরকে জানান, আমি এই প্রোগ্রামের পরে আমরা এখনই একটা রেড দিয়ে চেষ্টা করব শিশুটাকে উদ্ধার করা ওই লোকাল থানার মাধ্যমে। এবং মিডিয়া যদি আমাদের সঙ্গে থাকে তাহলে কোনো প্রশাসনের কেউ কিছু করতে পারবে না। এটাই আমি জি, আমরা তাকে দর্শককে সালমা আলীর নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং আমরা দর্শকের নাম্বারও রেখে দিচ্ছি। দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সচেতন হয়ে অন্তত একটা ইনফরমেশন দিয়েছেন। আমরা নিশ্চয়ই, সালমা আলী এখানে আছেন এবং আমাদের সাথে পুলিশের কর্মকর্তাও আছেন, তিনি নিশ্চয়ই এই বিষয়ে কথা বলতে পারবেন। আরেকজন দর্শক আছেন বোধহয় ফোনে। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন।
জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মারুফ খান, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলছি। জি, আমার কথাটা হচ্ছে যে এই শিশু নির্যাতন বলুন বা নারী নির্যাতন বলুন, হ্যাঁ, এইসব সমস্ত নির্যাতন এগুলো আসলে ব্যক্তি পর্যায়ে যদি সচেতন মানুষ না হয় তাহলে কিন্তু এগুলো বন্ধ করা যাবে না। আইন দিয়ে বলেন যে করে হোক, এটা কিছু বন্ধ করা যাবে ভয় দেখিয়ে, কিন্তু গোপনে চলবে। হ্যাঁ, তা আমার যেটা অভিজ্ঞতা, যেমন আপনার প্রাতিষ্ঠানিক পর্যায়ে, সেটা সরকারি পর্যায়ে হতে পারে বা বেসরকারি পর্যায়ে, এনজিও বা বিভিন্ন জায়গায় যেখানে ছেলেমেয়েরা আছে, সেখানে যে সমস্ত স্টাফরা সচেতন, মানে তারা শিশুদের পক্ষে কাজ করতে চায়, তারা কিন্তু প্রচন্ড ভাবে নিগৃহীত হয়। ইভেন তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে মানসিকভাবে নির্যাতন হয় এবং তারা চাকরিচ্যুত হয়। এছাড়া আপনি দেখেন যে এই সম্প্রতি অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন বলে একটা মানে ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, ওদের কিন্তু ভলেন্টিয়াররা এই পথ শিশুদের সঙ্গে কাজ করতে গিয়ে এখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওনার কাছে আমি অনুরোধ জানাবো বিষয়টা বিশেষভাবে দেখার, যে যেখানে ছেলে মেয়েরা পাগলের মতো হয়ে, মানে সবাই, ওরা যদি পাচারকারী হয় তাহলে তো সবাই দৌড়িয়ে পালাতো, সবাই এসে মানববন্ধন করছে, অমুক করছে। এই যে ব্যক্তি পর্যায়ে, এই যে যুবকদের পর্যায়ে, যুবাদের পর্যায়ে মানুষরা যে কাজ করছে, তাদেরকে যদি চাকরিচ্যুত করা হয়, তাদেরকে যদি রিমান্ডে দেওয়া হয়, এটা মানে কেমন ভাবে? আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা নজরুল ইসলামের কাছে যেতে চেয়েছিলাম মূলত, কিন্তু আমরা একটু ডক্টর জিয়ার কাছে যেতে চাই, তারপর নজরুল ইসলামের কাছে সকল প্রশ্ন নিয়ে আবারও ফিরছি। ডক্টর জি, আপনি পুরা পরিস্থিতি যেরকম খণ্ড চিত্র দেখতে পাচ্ছেন এখন, এরকমই মূলত চিত্রটা। যে দর্শক ফোন করেছেন যে যার বাসায় যাওয়া আসা সম্ভব নয়, সে ক্ষমতাবান, পুলিশ নিতে চাচ্ছে না মামলা, র্যাব যে ফিরে এসছে, মানে এই ধরনের জটিল পরিস্থিতি যখন, তখন আসলে কেমন করে শিশুদের জন্য একটা সুন্দর দেশ করা সম্ভব? না, আমি কিন্তু আপনাকে একেবারে প্রথমে এই কথাটি বলেছিলাম যে এই যে সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল ইনজাস্টিস, অনাচার যেটা, সেটা কিন্তু পাওয়ার রিলেশনসের সাথেই সম্পৃক্ত। এবং এই যে পুলিশ বাহিনীর কথা আমরা বলছি, সেই পুলিশ বাহিনী কিন্তু এই উপনিবেশিক পুলিশ, এটা 1861 সালের আইন দ্বারা পরিচালিত হচ্ছে। প্রায় 10 থেকে 11টা কমিশন হয়েছে। একবারের জন্য কিন্তু পুলিশকে আমরা সে একটা রিফর্মড একটা অবস্থায় দেখি না। সারা পৃথিবীতে পুলিশ যেখানে বলা হচ্ছে পুলিশ সার্ভিস, আমরা কিন্তু এখনো বলছি পুলিশ ফোর্স। তো কাজেই মূল বিষয়টা, আপনি একজন পুলিশ অফিসারকে বলতে পারেন, কিন্তু আপনি দেখেন শাহাদাতের কথা বলছি, তারপরে আমি আপনার ওই প্রশ্নের উত্তর দিব। শাহাদাতের কথা দেখেন, তিনি একজন স্টার। সুতরাং এই যে আমাদের একটা পুরো সোসাইটির মধ্যে যে আমাদের একটা আমি বলবো যে অনুশাসন আছে, একজন পুলিশ অফিসারকে যদি আপনি বলেন, তাকে চিন্তা করতে হয় হয়তো অনেক উপরের থেকে একটা ফোন আসবে এবং তার চাকরি থাকবে কি থাকবে না, এই হচ্ছে বাস্তবতা। অর্থাৎ একদিকে যদি আপনি পুলিশ সার্ভিসের ফ্রিডম না দেন, আরেকদিকে যদি তাদেরকে এম্পাওয়ার্ড না করেন, আরেকদিকে যদি তাদেরকে জবাবদিহিতার আওতায় না আনেন, কারণ এটি এমনও হতে পারে যে কোনো একজন পুলিশ অফিসার হয়তো পয়সাও খেয়ে ফেলতে পারে। তো কাজেই এই যে জিনিসগুলো, এগুলো মডার্ন সোসাইটি, আমাদের সোসাইটিতে এগুলো দীর্ঘদিন অনুপস্থিত ছিল। এখন যে প্রসঙ্গটি আপনি বলেছেন যে একজন একই বিষয়, কিন্তু বিষয়টি একই। ওই যে শাহাদাতের কেসটি যেমন, আমি আপনাকে বলছি, দেখেন আমরা রানা প্লাজার মতো এত বড় দুর্ঘটনা ঘটেছে, আমরা কি তার বিচার হবে এই নিশ্চয়তা পাচ্ছি বা দেখছি? তারও আগে স্পেকট্রাম মানে একেবারে কলাপস করেছিল, তার ঘটনা দেখেছি। কিছুদিন আগে, একেবারে কয়েকদিন আগে আপনি দেখেছেন যে ঈদের আগে 27 জন নারী পুরুষ যারা জাকাতের কাপড় আনতে যে পায়ের তলায় পিষ্ট হয়ে মারা গেছে। তো এই পুরো বিষয়গুলো কিন্তু একই সূত্রে গাঁথা, যে এই যে আমি বলছি যে পুরো সোসাইটি, ওই যে ক্ষমতাশালী, যা টাকা আছে, তাদের জন্য কিন্তু কোনো আইনের মানে ব্যবস্থা নাই অ্যাপারেন্টলি সেই জায়গায়। এখন আপনি বলছেন সমাধানটা কিন্তু খুব ইজি না। যেমন একটি বিষয় হচ্ছে এই যে অ্যাওয়ারনেস তৈরি করা, এই যে একজন আপনাকে ইনফরমেশনটা দিচ্ছে, এই যে মোজাম্মেল ভাইয়ের মতো একজন মানুষ, তাকে ঝুঁকি নিয়ে সামনে যেতে হচ্ছে, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি মনে করি যারা এনজিও, আজকে যেটা বললেন, যে এটা কিন্তু এই যে মিডিয়ার যে এক ধরনের এক্সপ্লোশন হয়েছে, যে বিস্ফোরণ হয়েছে, এবং একই সাথে আমাদের এখানে দীর্ঘদিন এনজিওরা কাজ করছে। আমি মনে করি যে এই যে থার্ড সেক্টর যেটা, তারা যদি এই সমস্ত বিষয়গুলো
দ্রুততার সাথে, মানে তাদের তো কোনো আসলে সমস্যা নেই, তাদের কোনো পাওয়ার স্ট্রাকচারের চিন্তা করতে হয় না, এবং রিলেটিভলি যেভাবে মানে সালমা আপা বললেন আমি তাকে ধন্যবাদ দিচ্ছি, এবং আমি মনে করি এভাবেই আসলে এনজিওগুলোর কাজ করা উচিত। উনি একেবারে প্রকাশ্যে বলে দিলেন যে আমরা পারলে আজকেই করব মিডিয়াকে সাথে নিয়ে। অর্থাৎ এই যে অ্যাট দ্য এন্ড যেটা বলতে চাচ্ছি আমি, যে একটা পুরো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, এবং পৃথিবীতে যত আপনি দেখেন এই রিপ্রেসিভ অ্যাক্টের বিরুদ্ধে যত আইন হয়েছে, কানুন হয়েছে, সবগুলো এই 1960s থেকে আপনি দেখবেন ইউনাইটেড স্টেটসে যত হিউম্যান রাইটসের যে সমস্ত ইস্যুগুলো এসছে, এগুলো সব কিন্তু সামাজিক আন্দোলনের ফসল। ওই যে ব্ল্যাক সিভিল রাইটস মুভমেন্ট থেকে শুরু হয়েছে, ব্ল্যাকের অধিকার, তারপরে আস্তে আস্তে কিন্তু নারীদের অধিকার, গে লেসবিয়ানদের অধিকার, প্রত্যেকটা অধিকার কিন্তু সোসাইটিতে একসময় ট্যাবু ছিল, যেগুলো এই অধিকারগুলো প্রতিষ্ঠা করা যাবে না। কাজে শিশুদের ব্যাপারে আমাদের শিশু এবং যারা এই যে গৃহকর্মী, যারা দারিদ্র্যের নিচে বাস করে, আমাদের পুরো হোল সোসাইটির তুচ্ছ তাচ্ছিল্য করার এক ধরনের প্রবণতা ছিল। আমি মনে করি একদিকেই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে হবে, আর একদিকে যে প্রেশার তৈরি করা, আমি বলছি মুহুর্মুহু প্রেশার তৈরি করা রাষ্ট্রযন্ত্র, তার ফলে আইন যে দরকার নাই তা কিন্তু না। এই যে আইনের কারণে কিন্তু একজন পুলিশ অফিসার যে নির্ভীকভাবে কাজ করবে, সেটা কিন্তু মানে আমাদের কাছে কয়জন পুলিশ অফিসার আছে দেখেন। আমি বলেছি যে কিছু কিছু চেঞ্জ এসছে, এগুলো বলা উচিত, কারণ মোটিভেশনের জন্য কয়েকদিন আগে দুজন পুলিশ অফিসারকে আমরা, পুলিশ সদস্যকে আমরা দেখেছি যে চিটাগাংয়ে একজন শিশুকে পানিতে পড়ে গিয়েছিল, তাকে উদ্ধার করা হয়েছে, এবং আরেকটি নারী তার শিশুকে জন্ম দিয়েছিল বলে তাকে তিনি মানে যথাযথ সেবা দিয়েছেন। তো আলটিমেটলি আমি বলছি এগুলোকে বেশি বেশি প্রচার করা দরকার। কিন্তু ডক্টর জিয়া, মানে আরেকটি বিষয় আপনার কাছ থেকে মূলত আমরা আসলে বেশি করেই জানতে চাই, আমরা গৃহকর্মে নিয়োজিত যেসব শিশু, তাদের যখন অত্যাচারিত হতে দেখি, আমরা বেশিরভাগ সময় দেখি তারা খুবই সুখী একটা পরিবারের অংশ ছিল, তাদের বাচ্চা কাচ্চা আছে, একই বয়সের হয়তো বা তারও নিজের ছেলে মেয়ে আছে। ঠিক কোন মনস্তাত্ত্বিক দিক থেকে তারা তাদের সমান একটা শিশুকে এই ধরনের নৃশংসভাবে নির্যাতন করতে পারে, তাদের তখন কি আসলে মানসিকতা কাজ করে, এবং এইসব মানুষের ক্ষেত্রে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব? আপনার কাছ থেকে এই প্রসঙ্গে আমরা মূলত জানতে চাই আরও একটু। তবে ছোট্ট একটা বিরতির সময় হলো আমাদের, আমরা বিরতির পর আবারও সবার কাছে ফিরছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দর্শক, অতিথিদেরও আমরা ধন্যবাদ জানাই। আমরা হ্যাপি নিয়ে কথা বলছিলাম, এবং সালমা আলী যে প্রসঙ্গে দ্বিধার জায়গা তৈরি হচ্ছিল যে 3 মাস আগে যখন হ্যাপি বিরুদ্ধে পুলিশ সতর্ক করেছিল ক্রিকেটার শাহাদাতকে, তারপরে মামা খবর আসলে নিয়েছিলেন কি নিয়েছিলেন না যে এত বর্বর অবস্থা কেটেছে এবং নির্যাতিত অবস্থায় কেটেছে হ্যাপির অবস্থা। আমরা হ্যাপির মামার কাছে যেতে চাই। হ্যাপির মামা ফোনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে নিশ্চয়ই কিছু তথ্য পাবো। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা, সোহাগ? জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের সাথে আপনি যোগ দিয়েছিলেন। আমরা যতদূর শুনতে পেরেছি 3 মাস আগেও হ্যাপিকে এমন মারপিট করা হয়েছিল পুলিশের কাছে, শাহাদাত যে সেখানে পুলিশ তাদের কাছে জিজ্ঞাসাবাদও করেছিল। ঘটনাটা আসলে কি ঘটেছিল তখন? ঘটনাটা হচ্ছে হালকা পাতলা মারধর করে নাই। জি, হ্যাঁ, পরে পল্লবী থানার পুলিশ অফিসার মানে অনেক বলছে বাসা থেকে হারাই গেছে, 1 লাখ টাকা নিয়ে হ্যাপি পলাই গেছে ব্যাংকের চেক নিয়ে। জি, কথা বলছেন। পরে আমার ফোন দেওয়ার পরে রাতে 3টা বাজে আমি যাই, যাওয়ার পর খবর পাই যে পল্লবী থানার ভিতরে সে আছে। পর থানার যায়, ওর সাথে কিচ্ছু পাইনি আমরা। থানা থেকে ওই মোস্তাফিজ যে দারোগা আছে, ওসি সাহেব, উনি আমার করে মানে মাস্টারি ভাই আসছিল সাথে। পরে ওনাদের সাথে আমি কথা বললে আমি বললাম যে আমি আমার বাচ্চা আমি নিয়ে যাবো, আমি আর ওনার কাছে দিব না। কথা বুঝতে পারছেন? জি। পরে আমি বলছি আমি দিব না। পরে এই কথা বললাম, ঠিক আছে মামা সমস্যা নাই, থানা থেকে তাই না, আমি আপনার বাসাতে আমি হ্যাপিরে দিয়ে যাবো। পরে এই কথা বললে আনছি, ওনার শ্বশুর বাড়ি পরে নিচ্ছে নিয়ে এরা পরে আসেন বাসা যায়, বাসা থেকে দিয়ে দিব। উপরে গেছি, যাওয়ার পর আপনার ওনার শাশুড়ি বলতে না আপনার আম্মু দিচ্ছে, আপনার আম্মুরে স্যার আমরা বাচ্চা দিব না। ওই টাইমে আমার আম্মু ছিল হসপিটালে। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার আম্মু ছিল হসপিটালে। পরে ওই মুহূর্তে আমার বাচ্চা দেয় নাই, বলছে আপনার গার্জিয়ান আই না, পরে আপনি নিয়ে যান। কিন্তু আমি থানা থেকে ছুটাই না, ওই ওনারা এখানে আমার বলছে আমি বাসায় চলে আমি আপনারা দিয়ে দিব। মাস্টারি ভাই ছিল সাথে। পরে আইসা আমি আমার 3 মাস ধরে আমরা খালি চাই আমাদের আজকে দেয় কালকে দেয় এই বাচ্চা।
পরে আমার আম্মু হসপিটালটা আইসা বন্ধ গেছে, দারোয়ান বাসায় ঢুকতে দেয় না, ওনার শ্বশুরের বাসা। পরে এক পর্যায়ে আমি ফোন দেওয়ার পর ওনার শাশুড়ি আমার বলতেছে যে আপনি একটা কাজ করেন, আমরা হ্যাবলেট দিয়ে দিব, আপনি আসেন, কদিন পরে আসেন, ওরা বাইরে গেছে, বাইরে থেকে আইসা মেয়ে দিয়ে দিবে। কিন্তু আমরা জানি যে ওনার শ্বশুরের বাসা আছে মেয়েটা, কিন্তু যিশু ভাই 15 দিন আগে আমি কথা বলছি ওনার শ্বশুরের বাসায় আছে, পরে এখন শুনি যে মিরপুর আছে। পরে আমি বললাম না আমাদের বাচ্চা দিয়ে দেন, আমি আজকে দিব কালকে দিব, এভাবে ঘুরে যাচ্ছে। এই 15 দিন পরে যে শুনি যে এই অবস্থা করছে, 3 মাস পরে 15 দিনের পরে যে মাইর করে রাস্তা পালা দিতে ভয়ে পালা আসছে। হ্যাপির কি বাবা মা নেই, তাই তো? না না, ওর আম্মু নাই, আম্মু নাই, মানে আম্মু আছে। হ্যাপি শাহাদাতের বাসায় থাকতে তাকে কি শাহাদাত কোনো বেতন দিতেন? হ্যাঁ হ্যাঁ, মানে ওনার শাশুড়ি বেতন দিত, উনি না। বেতন দিতেন? হ্যাপিকে কি কোনো বেতন দিতেন তারা? কিভাবে তাকে রাখতেন সেখানে? কাজের মেয়ে হিসেবে রাখতো, মাসে 2000 টাকা বেতন দিত। ওনার শাশুড়ির সাথে কথা হয়েছে আম্মু। জি, সেখানে কি হ্যাপি কতদিন যাবত সেই বাসাতে ছিল? প্রথমে আপনার 5 মাস ভালো হয়েছে, 3 মাস ধরে এরকম শুরু হয়েছে, আমাদের বাচ্চা আমাদেরকে দেয় না, দেয় নাই। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা একটু জানতে চাই যে যখন কোনো বাচ্চা এরকম করে, নজরুল ইসলামের কাছে জানতে চাই যে যখন কোনো শিশু কোনো বাসায় এরকম করে থাকে এবং কোনোভাবে তার সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব নয়, তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে যে সেই বাচ্চা উদ্ধার তার অভিভাবকরা করতে পারে নাকি, আমরা যেমন একই সাথে জানতে চাই। আরেকটি প্রশ্ন আপনার সাথে আমার ছিল, সেটি হচ্ছে যে এই যে একটি থানায় যাওয়ার পর বলা হলো যে এটি আসলে আমাদের আওতায় পড়ে না, আপনি অন্য থানায় যান, একজন আহত শিশুকে নিয়ে কি আসলে বিভিন্ন থানায় একজন ব্যক্তি ঘোরা সেই সময় কি আসলে সম্ভব, নাকি আসলে পুলিশেরই উচিত তাৎক্ষণিকভাবে তাকেই উদ্যোগী হয়ে একটা জায়গা তৈরি করা? যেহেতু আমরা শিশু আইন যেটি 2013, সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে প্রত্যেকটি থানায় শিশুদের জন্য আলাদা একটা থাকবে, টেবিল থাকবে, যেখানে হচ্ছে অভিযোগ নেওয়া হবে এবং সে বিষয়ে তদারকি করা হবে। এমন কিছু কি আসলেও আছে কিনা? ধন্যবাদ। আমি এটা শুরু করব এভাবে যে আমাদের নির্দেশ আছে, বিশেষ করে একটা ঘটনার পরে একটা আমাদের হেডকোয়ার্টার্স থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানেই ঘটনাস্থল হোক না কেন, থানার কাছে যদি কোনো বিচার প্রার্থী যায় তাহলে তাৎক্ষণিকভাবে তিনি সেই অভিযোগটা নেবেন এবং নেয়ার পরে যদি তার নিজের থানার মধ্যে নাও হয় তাহলে কনসার্ন থানার সাথে যোগাযোগ করে সেই ভিকটিমকে যে ধরনের আমাদের আইনগত সহায়তা দেওয়ার সুযোগ আছে সব কিছু সেটা এনশিওর করতে হবে। এই ধরনের প্রক্রিয়াটা অধিকাংশ ইউনিটে আমাদের করা হচ্ছে। কখনো কখনো কেউ হয়তো ভুল করে ফেলে এবং সেটা ভুল করলে আমরা কিন্তু সেটাকে কোনোদিন প্রশ্রয় দিই না। আমরা এই ধরনের অভিযোগের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই ধরনের লুফুলস এসছে তাদের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি। বিষয়টা একটা ইস্যু যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দীর্ঘদিন একটা প্র্যাকটিস চলে এসছে, যেটা আমাদের জিয়া ভাই বলেছেন, সেটা হচ্ছে যে কলোনিয়াল সিস্টেম। আমি এটা একটু পেছনে যাব। সেটা হচ্ছে যে আনফর্চুনেটলি পৃথিবীর পুলিশি ব্যবস্থা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডেমোক্রেটিক পুলিশিং আর একটা হচ্ছে কলোনিয়াল পুলিশিং। যিনি ডেমোক্রেটিক পুলিশিং এর ইন্ট্রোডিউস করেছেন পৃথিবীব্যাপী, যিনি নন্দিত, তিনিই এই কলোনিয়াল পুলিশিংয়ের জনক। তাদের যারা ফ্রি কান্ট্রি ছিল তারা এক ধরনের পুলিশি ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেটিভ আদার্স যে সমস্ত ব্যবস্থা আছে বা ইভেন জুডিশিয়াল প্রসেস তারা এক ধরনের এক্সারসাইজ করে এবং আমরা আনফর্চুনেটলি ওই কলোনিয়াল সিস্টেমের আইন বলেন, রুলিং বলেন, কাস্টমারি বলেন বা আমাদের কালচার বলেন, সব কিছুই আমরা ওই লিগ্যাসি আমরা বহন করে যাচ্ছি। তো একটা আমরা ব্রিক চিপসে নির্মিত ভবনে যদি লিখে দিই যে এটা স্টোন চিপস নির্মিত, তাহলে যেমন এটা স্টোন চিপস নির্মিত হয়ে যায় না, তেমনি আমাদের অবস্থাটা। আমাদের এই জিনিসটা বাই প্র্যাকটিস বা আমাদের যে ভেতর থেকে যে প্রবলেমগুলো রয়ে গেছে আইন বা প্র্যাকটিস বা কাস্টমারি, সেই জিনিসগুলো আমাদের চেঞ্জ করার অনিবার্যতা রয়েছে। সেই বিষয়গুলো এটা একদিনে চেঞ্জ হয় না, এটা চেঞ্জ হতে কিছুটা সময় লাগে। আমি মনে করি যে প্রাতিষ্ঠানিক চেঞ্জগুলো যেদিন হবে সেদিন আমাদের পুলিশি ব্যবস্থাটাকে আমরা বলতে পারব। কিন্তু নজরুল ইসলাম, এখন প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আপনি যেমনটি বললেন যে সেই থানার আশেপাশে যদি নাও হয় তারপরে সেই থানায় যদি কেউ যায় তাৎক্ষণিকভাবে তাকে সহায়তা পুলিশ কি এখন দেবে?
এটা আমাদের নির্দেশ রয়েছে, এবং আমি যেটা বলছি যে একটা প্র্যাকটিস কিন্তু হুট করে আপনার শুরু হয় না, সব কিছু শুরুও হয় না, এবং এটা সামগ্রিকভাবে আপনার রিফ্লেক্ট হয় না, এটা একটু সময় লাগে। আমাদের যে অর্ডারটা গেছে সেটা নিশ্চিতভাবে অনেকে প্র্যাকটিস করছে, কারো কারো হয়তো এটা লুফুস আছে। আমরা এটা কন্টিনিউয়াস পারসুয়েশনের মধ্যে আছি যে যাতে এই সার্ভিস থেকে কাউকে বঞ্চিত না করা হয়। এটা আমাদের আমি একটু বলতে চাই। জি সালমা আলী কিছু বলতে চাচ্ছেন? জি জি, আমি আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার একটা অপারেশনাল ফ্রিডমের কথা যেটা বলা হয়েছে, সেই সাথে কিন্তু ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিষয়টা খুব জরুরি। তারপরে আমরা অ্যাকাউন্টেবল করতে পারবো। আমাদের এই নতুন যে সিদ্ধান্তগুলো আমরা নিচ্ছি সেটা কিন্তু আমরা বাই প্র্যাকটিস আমরা করে আসছি, এবং সেই প্র্যাকটিসটা বাই প্র্যাকটিস আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি। সেই প্র্যাকটিসটা ডেফিনেটলি একটু ডিউরেশন লাগবে, ডেফিনেটলি আমরা সেক্ষেত্রে সাকসেসফুল হব। আমাদের আমরা আশা করি যে এই সফলতাটা খুব দ্রুত আপনাদের মধ্যে আসুক, তাহলে যে কেউ যে যেন হেল্প ডেস্কের মাধ্যমে হোক, যেভাবে হোক সেই সহায়তাটা পেয়ে থাকে। আমরা আসলে খন্দকার মোজাম্মেল হকের কাছে ছিলাম, আমরা তার কাছে শেষ মুহূর্তে একটু কথা বলতে চাই। খন্দকার মোজাম্মেল হক, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি নিজে উদ্যোগী হয়ে এই কাজটি করেছেন। কিন্তু এই কাজটি করার সময় আপনি নিজে কতখানি তৃপ্তি পেয়েছেন এবং আপনি নিজে কতখানি অসুবিধার জায়গায় পড়েছেন। আমার পাশের বাসায় যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে বা অন্য যে কারোর পাশের বাসায় যদি এই ঘটনা ঘটে, তার আসলে কতটুকু উদ্যোগী হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ, ভালো প্রশ্ন। আমি এটাই চেয়েছিলাম এরকম, যে আমার কথা হলো যে আমি যখন মামলাটা করলাম, করার পরে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি এখন, এমনিতে কোনো চাপ নেই এটা বলবো না, আমার কাছে একটা ফোনও আসেনি। কিন্তু শাহাদাতের বাবা উনি আমার ব্যাপারে বিসিবির বারান্দায় বোধহয় সাংবাদিকদের কাছে একটা অভিযোগ করেছেন। এই অভিযোগটা খুবই দুঃখজনক। ওনার মতো একজন মুরব্বী মানুষের মুখ থেকে উনি বলেছেন যে একজন সাংবাদিক, সেই সাংবাদিক উল্লেখ করেছেন যিনি মামলা করেছেন, এই অর্থে যে সেই সাংবাদিক আমার ছেলের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করেছিল, যে যদি চাঁদা দেয়া না হয় তাহলে তো মানে তোমার ক্যারিয়ার শেষ করে দেব। এবং সেই টাকাটা না দেওয়ার ফলে এই মেয়েকে দিয়ে এই মামলাটা করানো হয়েছে, এই নির্যাতন মামলাটা করানো হয়েছে। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন তাকে যে তো এই মেয়েটার অবস্থায় এমন কেন? সে চাঁদা চেয়েছে ঠিক আছে, কিন্তু এই মেয়েটার এই অত্যাচারিত অবস্থা, তার শরীরের এই অবস্থা, চোখ মুখের এই অবস্থা কেন? তখন শাহাদাতের বাবা বলেছেন যে ওই যে ওই সাংবাদিক ওই পিপার স্প্রে আছে না, মরিচের গুঁড়া তার চোখে মুখে দিয়ে এই চোখ মুখ ফুলায় ফেলছে। তো এখন বিষয়টা হলো যে আমরা ক্ষুদ্র গণ্ডির মানুষ, যেহেতু সবাই চেনে না কিংবা সমাজের সবাই চেনে না, কারো কারো কাছে এই মেসেজটা কিন্তু ভুল হিসেবে ভুল মেসেজ যাবে, এটা যে করেও মানে সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে আমাদের যে হ্যাঁ এই সাংবাদিক করলেও করে থাকতে পারেন। তো এইটা মাঝখানে আরেকটু করি, ইন্টারাপ্ট করি এটার, যে যখন নাকি এই অবস্থাটা চলতেছে, এই মেয়েটাকে নিয়ে গেলাম, তখন কিন্তু শাহাদাতের তরফ থেকে 4 জন লোক এসেছিলেন। 4 জন লোক এসেছিলেন, 2 জন মহিলা, 2 জন যুবক। তো তারা এসে কিন্তু প্রাথমিকভাবে ওখানে 50-60 জন লোক ছিল, তাদের মাঝখানেই তারা এটাকে অনেকটা চেষ্টা করেছিলেন যে এটা ঘরোয়াভাবে মেটানোর। আমি শুধু তাদেরকে বলেছি, ওই 2 মহিলাকে বলেছি যে আন্টি আপনারা প্রথমে মেয়েটাকে দেখেন, মেয়েটাকে দেখার পরে যদি আপনাদের মনে হয়, আপনাদের বিবেক যদি বলে যে এটা সমঝোতার যোগ্য বিষয় কিংবা মীমাংসার যোগ্য বিষয়, আমার কিছু বলার নেই। তো এইখানে এই মেয়েটাকে যখন দেখে এসছেন, তারাও আমার কাছে মনে হয়েছে তারা নিজেরাও মর্মাহত, এবং তারা বলছে যে বাবা আমাদের কিছু বলার নেই। তো আমার সর্বশেষ একটা আইনের কাছে অনুরোধ থাকবে, কিংবা আপনাদের কাছেও মানে মিডিয়ার কাছে আমার একটা অনুরোধ থাকবে, যে এই মিডিয়া যেন সঠিকভাবে প্রত্যেকটা জিনিস উপস্থাপন করেন। যেমন আমার ব্যাপারে যে অভিযোগটা এসছে, আমার ব্যাপারেও মিডিয়া আমার কাছে জানুক। পাশাপাশি এই ধরনের কথাবার্তা যখন সমাজে চালু হবে, তখন দেখা যাবে যে ভালো কাজের পেছনে ভালো কাজ করার উদ্যোগী কেউ হবেন না। কারণ যখন জানবেন যে উদ্যোগী হলেই উদ্যোক্তা একজন বিপদগ্রস্ত হয়ে যান, উদ্যোক্তা নিজেই বিপদে পড়ে যান,
তখন কিন্তু সমাজে কেউ এগিয়ে আসবে না। কিন্তু আমরা মনে করি খন্দকার মোজাম্মেল হক শাহাদাতের বাবা যিনি যা বলেছেন, শাহাদাত নিজেই এখন একজন অপরাধী হিসেবে স্বীকৃত। তার বাবা যতখানি বলেছেন মানুষের কাছে তা যতখানি গ্রহণযোগ্য, আপনি যা করেছেন তার বিচারও নিশ্চয়ই জনগণ করে। এবং আমরাও আশা করি আপনার মতো অনেকে এগিয়ে আসুক, কারণ এমন হ্যাপি অনেকে তাহলে এইরকম নির্যাতন থেকে মুক্তি পাবে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাই আমরা আপনার এই ঘটনার জন্য। আমাদের সাথে যেসব অতিথিরা আছেন একই সাথে আমরা তাদের কাছেও জানতে চাই যে এই পরবর্তীতে কি করলে আসলে আমার পাশের পাশে ঘটা অত্যাচারের ঘটনাটা আমি কোথায় ফোন করলে জানাতে পারবো, সেই খবরটা অন্তত আপনারা আমাদের দিবেন। এবং একই সাথে রাকিবকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল খুলনায়, তার মার সাথে আমরা একটু কথা বলতে চাই। কোন কাজের জায়গায় কেমন নৃশংসতার মধ্যে পড়েছিল সেই রাকিব। আমরা একটা ছোট্ট সংবাদ বিরতির পর এই সব ঘটনা নিয়ে আবারও ফিরছি। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা অতিথিদের কাছে ফিরতে চাই, তবে দর্শকও অপেক্ষা করছেন ফোন নিয়ে, আমরা তার প্রশ্ন নিতে চাই। দর্শক কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি সুমি বলছি বরিশাল থেকে। জি বলুন। আপু একটু সময় দিবেন। যে বর্তমানে দেখা যায় বিত্তশীলরা অন্যায় করে পার পেয়ে যায়, অথচ সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদ আছে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান। অথচ আজকে দেখা যাবে যে অনলি ক্রিকেটার শাহাদাত বলেই পার পেয়ে যাবে, যেমনটা এর আগে রুবেলার ক্ষেত্রে হয়েছে। তো আমরা চাই যে এর যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সেটা জানতে পারি, দেখতে পারি। আর আমার ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো যে ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি ওনারা বলে যে না আমরা নারী শিশু নির্যাতন এরকম যখনই ক্রিকেটাররা করে তো তারা বলে যে আমাদের ডিসিপ্লিন কমিটির মধ্যে এটা না। তো আমি তাদের উদ্দেশ্যে এটা বলবো যে আসলে এটা না করে আপনারা যদি ওদেরকে এই ব্যাপারে ওয়ার্ন করেন তাহলে আমার মনে হয় যে এরপর থেকে ওরা